আনায়ার অসুস্থতার দুদিন চলে গেল। এই দুদিনে আবরার সারাটাক্ষণ তার পাশে থেকেছে। নাওয়া খাওয়া ভুলে নায়ার পাড়ে বসেছিল 2 দিন। বাড়ির কাউকে আনায়ার কাছে আসতে দেয়নি সে, নিজেই তার প্রেয়সীর পাশে থেকেছে সারাক্ষণ। আনায়ার এখন একটু সুস্থ। ডাক্তারের সাথে কথা বলে আয়েশা বেগমের উদ্দেশ্যে কল দিয়েছে আবরার। ইয়ামিনকে হাসপাতালে রেখে সে বাইর হয়ে যায়। আবরার ইয়ামিনকে ভেতরে যেতে নিষেধ করেছে, বাইরে বসে থেকে সবকিছু নোট করতে বলেছে আবরার। ইয়ামিন তাই ক্যাবিনের বাইরে বসে আছে। কিছুক্ষণ পর হাসপাতালে প্রবেশ করে আয়েশা বেগম, ওয়াফি আর মারিয়া। 3 জন একসাথে হাসপাতালের করিডোরে প্রবেশ করে। ইয়ামিন মারিয়ার দিকে এক পলক তাকিয়ে আবরার ফোনের দিকে দৃষ্টি স্থির রাখে। 2 দিন পর আনায়ার জ্ঞান ফিরেছে, এখন অনেকটাই সুস্থ। চোখ দুইটা ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখছে। কোনো একটা নির্দিষ্ট মানুষকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। মনটা ছাতক পাখির মতো ছটপট করছে তাকে দেখার জন্য, অথচ তার জন্যই আজ সে হাসপাতালে শুয়ে আছে। তাও তার প্রতি কোনো অভিযোগ নেই। মনের গহীনে যা আছে তা শুধুই ভালোবাসা। আনায়া সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে মুখটা মলিন করে এক পালে শুয়ে পড়ে। অভিমানের পাল্লাটা আরেকটু ভারী হয়। এক সাইডে শুয়ে পড়ে আনায়া। মাথার পাশেই মারিয়া দাঁড়িয়ে আছে, তার সাথে কোনো কথা বলছে না। আসার পর থেকে কয়েকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি, তাই এখন মারিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ের কাছে আয়েশা বেগম নানান রকম ফল কাটতে ব্যস্ত। আনায়া চোখের ওপর হাত রেখে শুয়ে আছে। ওয়াফি 2 হাত বুগে ভাঁজ করে আনায়ার দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে। এক মনে আনায়ার দিকে দৃষ্টি স্থির। ছোট থেকেই মেয়েটার প্রতি এক ধরনের মায়া কাজ করে তার, কিন্তু সম্পর্কের বাঁধনে আটকা পড়ে আছে। ওয়াফি এক মনে তাকিয়ে নানান রকম কথাই চিন্তা করছে। ওয়াহিদ এমন চাহনি সবার দৃষ্টি আড়াল হলেও আড়াল হল না ইয়ামিনের দৃষ্টি। দরজার ওপাশ থেকে ওয়াফিকে দেখে যাচ্ছে ইয়ামিন। দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে মারিয়াকে ডেকে ওঠে। ওঠা ইয়াসমিনের ডাকে মারিয়ার লজ্জায় মাথা নিচু করে ফেলে। আয়েশা বেগম মুচকি হেসে ওঠে, যা দেখে মারিয়ার লজ্জা দ্বিগুণ বেড়ে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে মাথাটা নিচু করে বসে পড়ে আনায়ার মাথার পাশে। ইয়ামিন পরপর কয়েকবার ডাকলে আনায়া চোখ থেকে হাত সরিয়ে ইশারা করে যেতে। মারিয়া মাথা নাড়ায় সে যাবে না। আনায়া চোখ পাকিয়ে থাকাতে মারিয়া মুখটা কালো করে গুটি গুটি পায়ে বের হয়ে আসে। গুটি গুটি পায়ে ইয়াসমিনের সামনে দাঁড়ায়। ইয়ামিন ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ায়। মুখটা বাঁকিয়ে তাকিয়ে আছে, চোখের মুখে হালকা রাগ লেগে আছে। ইয়ামিন মুখের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে, বলে উঠল, তোমাকে কিছু বলছে চাই। অনেক দিন যাবৎ বলতে চেষ্টা করছি, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। চলো একটা বাইরে যাই। ইয়ামিনের এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠে মারিয়া। মুখ বাঁকিয়ে বলে ওঠে, একদম জং করবেন না আমার সাথে। কল দিলে ব্যস্ত পাই সব সময়। আমি নাম্বার নিয়েছেন, কোনো দিন কল পর্যন্ত দিলেন না। আর ফেসবুক আইডি নিয়েছেন, ওইখানে দেখতাম এনি রিলেশনশিপ দেওয়া। ডাবল টাইমিং করতে চাচ্ছেন? ইয়ামিন তড়ি ঘড়িয়ে ফোনটা বের করছি, আগে ফেসবুক অ্যাকাউন্টে ঢোকে রিলেশনশিপ উইথ তারিন দেওয়া। কটমট করে বলে ওঠে, রাতুলের বাচ্চা। এইটা রাতুলের আইডি, বিশ্বাস করো। তুমি নয়তো আয়ার পাসওয়ার্ডটা নিয়ে যাও, নয়তো আমার ফোনটা নিয়ে যাও, তোমারটা আমাকে দিয়ে যাও। কল লিস্ট থেকেও তোমাকে ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে, বিশ্বাস করো। মারিয়া আর কিছু বলেনি। রাতুল কেমন ছেলা সেটা মারিয়া খুব ভালো করে জানে, তাই আর কিছু বলেনি। তার দ্বারা এর থেকেও বেশি বাদরামো সম্ভব। ইয়ামিনের পিছন পিছন বের হয়ে আসে। সন্ধ্যা 7টা, ক্লান্ত শরীর নিয়ে হাসপাতালে প্রবেশ করে আবরার। বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছে সে। আনায়া আগের মতোই শুয়ে আছে। বাইরে রাতুল আর সোহান বসে আছে। আয়েশা বেগমকে বিকালেই চলে যেতে বলেছে আবরার, তাই এখন আনায়া একা শুয়ে আছে। আবরারের গায়ে ঘান নাকে লাগতেই চোখ দুইটা বন্ধ করে নেয়। ঘুমের ভান ধরে শুয়ে আছে আনায়া। আবরার সেদিকে তাকিয়ে ঘন চাপ দাড়ির ভিতর গোলাপি অধর দুটির হালকা ফাঁকা করে হাসির চেষ্টা করে। ক্লান্ত শরীরটা টেনে নিয়ে যায় আনায়ার দিকে। আনায়ার চোখ দুইটা পিটপিট করছে। আবরার মুচকি হেসে আনায়ার অধরে অধর ডুবিয়ে দেয়। আনায়া ছাড়া পাওয়ার জন্য হাত দুইটা ছটপট করতে থাকে। আবরারের শক্তপোক হাতের বাঁধনে আটকা পড়ে যায় আনায়ার সরু হাত দুটি। আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে টানা 15 মিনিট রাজত্ব রেখে ছেড়ে দেয় আবরার। আনায়া হাঁপাতে হাঁপাতে কিছু বলছে, কিন্তু হাঁপানোর জন্য কথা স্পষ্ট শোনা যায় না। আবরার ভ্রু কুঁচকে তাকিয়ে আনায়ার হাত দুইটা ছেড়ে দেয়, কোমর জড়িয়ে নেয়।
আনায়া ছাড়া পেতে আবরারের বুকে ছোট ছোট চড় দিতে থাকে। আবরার কোনো বাধা দেয় না। আনায়া ক্লান্ত হয়ে থেমে যায়, রাগ মিশ্রিত স্বরে বুলি ছাড়ে। কি এমন করেছিলাম যে এত বড় শাস্তি দিলেন? ভিকি ভাইয়া আমার ভাইয়ের মতো, আমি তাকে ভাইয়ের নজরে দেখি। আপনি সম্পূর্ণ দৃশ্য না দেখে এরকম রিয়্যাক্ট করতে পারেন না। আবরার ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, তুমি তাকে ভাইয়ের নজরে দেখলেও সে তোমাকে বোনের নজরে দেখে না। আমি যা জানি তার বিন্দু পরিমাণ তুমি জানো না পাখি। হইছে, এত কিছু আমি শুনতে চাচ্ছি না। আমার পাখিকে স্পর্শ করা বাতাসকেও আমি ঘৃণা করি, তাকে শুধুই আমি স্পর্শ করব। আবরার একটু থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বুলি ছাড়ে, তৈরি হও, বাসায় যাব, প্রেম পাচ্ছে, খুব দেরি করলে কাজ এখানেই সেরে ফেলব। বেপরোয়া, আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনি বুঝেও এমন করেন। আবরার একটু ঠোঁট কামড়ে হেসে উঠে, আমার মতো বেপরোয়া হয়ে যাও, তাহলে তো দুইজনের জন্যই সহজ হয়ে যায়, কষ্টও কম হবে, দুইজনে মিলে ডার্ক রোমান্টিক তৈরি করব। আবরার আনায়ার গলায় মুখ গুজে দেয়। আনায়া বিরক্ত মুখ নিয়ে আবরারকে সরাতে সরাতে বুলি ছাড়ে, এইটা হাসপাতাল, চোখে দেখেন না? আবরার আর কথা না বাড়িয়ে দূরে সরে যায়। আনায়া ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ভেবেছি কথা বলবে না, পাহাড় সমান অভিমান নিয়ে বসেছিল মানুষটার স্পর্শে সব অভিমান ভ্যানিশ হয়ে গেল। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে পা বাড়ায়। অভিমান আসলে নীরব নদীর মতো, যার জল মুখে বলে না কিছু, তবু গভীরে টেনে নিয়ে যায় অজানা স্রোতে। চোখে জল আসে না, মুখেও শব্দ জাগে না, শুধু বুকের ভেতর জমে ওঠে অদৃশ্য ঢেউ। অভিমান মানে নীরব দর্শক, নীরব শ্রোতা। কেউ ভাবে অভিমান মানে রাগ, কেউ ভাবে দূরত্বের দেয়াল, কিন্তু আসলে এটা এক অনুচ্চারিত ভালোবাসা, যেখানে হাজারটা না বনা শব্দ চুপচাপ বসে থাকে ঠোঁটের কিনারায়। অভিমান মানেই চলে যাওয়া নয়, অভিমান মানে তুমি বুঝো, তুমি খুঁজে নাও, তুমি ছুঁয়ে দাও আমার নীরবতার ভাঁজে। অভিমান জন্মায় তখনই যখন ভালোবাসা খুব বেশি হয়। কথায় আছে, অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, না বুঝলে দূরত্ব বাড়ে। হাসপাতাল থেকে এসেই আনায়া এক সাইড করে শুয়ে আছে, আবরারের সাথে কোনো কথাও বলছে না, আবার তাকাচ্ছেও না। আবরার গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। আনায়ার শান্তশিষ্ট হয়ে শুয়ে থাকাটাও আর চোখে দেখছে, মুখ ফুটে কিছু বলছে না। 1 ঘন্টা পর চেয়ার ছেড়ে উঠে বাইরের দিকে পা বাড়ায়। আনায়া মাথাটা উঁচু করে একবার আবরারের যাওয়ার দিকে তাকায়। তাকে এইভাবে ইগনোর করায় কয়েক ফোঁটা পানি চোখ বেয়ে গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, ভালোবাসা প্রকাশ করলে মানুষ সস্তা মনে করে, রাগ, অভিমান, ক্ষোভ কোনো কিছুই ভাঙানোর প্রয়োজন বোধ করে না। এত অত্যাচারের পরেও কোনো অনুসূচনা নেই, একটা সরি বলার প্রয়োজন বোধ করেনি, আরও ইগনোর করছে আমাকে। বিড়বিড় করতে করতে চোখের পানি হাতের উল্টো পিঠ নিয়ে মুছে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ে। শরীর দুর্বল থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে হানা দেয় চোখে। আবরার, ইয়ামিন, রাতুল, সোহান 4 জন মিলে ল্যাপটপের সামনে বসে আছে। ল্যাপটপের অপর পাশে বসে আছে মার্কোস ব্লেক, রাশিয়ান মাফিয়া, মার্কাস লুকা, ইতালিয়ান মাফিয়া, এল কুয়েরো, সুইজারল্যান্ড মাফিয়া, আর সকল মাফিয়ার ডন আবরার। 4 দেশের 4 জন বৈঠকে বসেছে। মুখে কোনো কথা নেই, চোখ মুখ শক্ত করে আমেরিকার বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে সোহান। গুগল ম্যাপ থেকে সকল লোকেশন নিজের মস্তিষ্কের গভীরভাবে নোট করে নিয়েছে সোহান, সেটাই এখন তাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে। সোহান সেইটা গভীর মনোযোগ দিয়ে দেখছে 4 জন। রাতুল মুখে থুতনিতে হাত দিয়ে বসে আছে। ইয়ামিনও পাশেই বসে আছে। সোহান ছাড়া সবাই গম্ভীর মুখে বসে আছে, চোখে মুখে শক্ত। এই সিরিয়াস মুহূর্তেও রাতুল একটু পরপর হেসে উঠছে। আবরার একবার সেই দিকে তাকিয়ে আবরার মিটিংয়ে মনোযোগ দিয়েছে। আগামী 2 দিনের ভেতরে তাদের আমেরিকায় সবচেয়ে বড় মিশন, সেইটা নিয়েই আলোচনায় বসেছে তারা। দীর্ঘ 2 ঘণ্টা পর আলোচনা শেষ করে রুমে ফিরেছে আবরার। আনায়া গভীর ঘুমে আচ্ছন্ন, শরীরে হালকা জ্বর, তাপমাত্রা খুব বেশি না, আবার খুব কমও না। আবরার আর না ডেকে আনায়াকে টেনে বুকের ওপর নিয়ে শুয়ে পড়ে। আনায়াও গুটিসুটি মেরে আবরারের বুকে শুয়ে আছে। সকাল সকাল নিচ থেকে আসা আওয়াজে ঘুম ভাঙে আবরারের। আনায়া পাশে নেই, আবরার একাই শুয়ে আছে। আনায়ের এমন করার মানে আবরার বুঝে ও না বুঝার মতোই আছে। আড়মোড়া ভেঙে শুয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচের দিকে পা বাড়ায়। আবরারের দাদার বাড়ি থেকে লোকজন এসেছে। মূলত আবরারকে দেখতেই আসা তাদের।
আবরারের ফুপু, ফুপাতো বোনরা সবাই ড্রয়িং রুমে বসে আছে। আবরারকে দেখে তার ফুপু এগিয়ে এসে জড়িয়ে ধরে। আবরার ফুফুর সাথে কুশল বিনিময় করে সোফায় গিয়ে বসে। আমজাদ চৌধুরী ছেলের পাশে এসে বসে, গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, এইখানে থেকে একজনকে পছন্দ করে নাও। আবরার ভ্রু কুঁচকে তাকায়। তার তাকানো দেখে আমজাদ আবার বলে ওঠে, তোমার পছন্দ মতোই বিয়ে দিব, এখন আর আফসোস করতে হবে না। তুমি যাকে পছন্দ করবে সেই তোমার বউ হবে। লাগবে না, আমার আছে। তোমার জন্য একটা বের করে রেখে দাও, কাজে লাগবে। দেখা গেল ভবিষ্যতে তোমার বউ তোমাকে রেখে চলে গিয়েছে, পরেই বুড়ো বয়সে তো একজন লাগে, তাই না? আমজাদ চৌধুরী হতবম্ব হয়ে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরী কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে দেখছে কেউ শুনছে কিনা। সকলের নিজেদের মধ্যে কথা বলতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আবরারের ফুপাতো বোন মীরা আবরারকে দেখে রীতিমতো ক্রাশ খেয়ে বসে আছে। ছোট থেকে তার বউ হওয়ার স্বপ্ন দেখে এসেছে, এখনও তার জন্য কোনো সম্পর্কে জড়ায়নি। আবরারকে নিয়েই ছোট থেকে সব জল্পনা কল্পনা করে এসেছে। এখনকার লুক দেখে কল্পনার জগতে হারিয়ে গিয়েছে সে। পাশ থেকে মায়ের ধাক্কায় ধ্যান ভাঙে। মৌসুমী চৌধুরী মেয়েকে ইশারা করে আবরারের পাশে গিয়ে বসতে। মীরা মায়ের কথায় গুটি গুটি পায়ে আবরারের পাশে গিয়ে বসে। আবরার ফোন দেখায় ব্যস্ত। মীরা সংকোচ ভেঙে আবরারকে নরম কণ্ঠে ডেকে ওঠে, আবরার ভাই, কেমন আছেন? আবরার ফোনের দিকে তাকিয়ে জবাব দেয়, ভালো। মেয়েটাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রান্নাঘরের দিকে পা বাড়ায়। আমিনা বেগম আর আনায়া রান্নার কাজে ব্যস্ত। আনায়া নিচে বসে রুটি বানানোর কাজে ব্যস্ত, আর আমিনা বেগম দাঁড়িয়ে চুলায় রান্নার কাজে ব্যস্ত। আবরার সোজা রান্নাঘরে ঢুকে পড়ে। আমিনা বেগম রান্না রেখে ছেলের কাছে আসে। শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে দরজা কাছে আসে। কিছু লাগবে আব্বা? আমিনা বেগমের কথায় আবরার কোনো শব্দ করেনি। আনায়ার দিকে দৃষ্টি স্থির রেখে ছোট করে বলে ওঠে, দরজার বাহিরে আসো, একটু কথা আছে। আমিনা বেগম ছেলের পিছন পিছন রান্নাঘরের সামনে দাঁড়ায়। আনায়া তাদের দিকে না তাকিয়ে নিজের কাজ করছে মন দিয়ে। বড় ফুফির ননদের সাথে আব্বুর ভালো সম্পর্ক দেখলাম। হেসে হেসে কথা বলছি, একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে। ওদের পুরনো কোনো সম্পর্ক ছিল আম্মু? আমিনা বেগম কটমট করছে দাঁত, শক্তে কণ্ঠে বুলি ছাড়ে। নতুন সম্পর্ক করছে, আগে তো দেখেই পারত না। আবরার এই সুযোগটাই লুফে নিয়েছে। মমতা ভয় কণ্ঠে বুলি ছাড়ে, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ছাড়াও আম্মু, নয়তো তোমার কপালে সতীন উঠতে বেশি দেরি নেয়। আজকেই বিদায় করো, ফুফুকে বিদায় করো, তাহলে ওরা চলে যাবে। আর আনায়াকে আমার রুমে পাঠিয়ে দাও, ও অসুস্থ জানো তো। আমিনা বেগম ধূপধাপ পা ফেলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। সকল রান্না বন্ধ করে আনায়াকে রুমে পাঠিয়ে দেয়। তাদের আনা ফলমূল আর মিষ্টি দিয়েই বাড়ি পাঠানোর ব্যবস্থা করে আমিনা বেগম। চন্দ্রিমা উদ্যানে বসে আছে ৩ বন্ধু, ইয়ামিন, সোহান, রাতুল। হাতের ফোনখানা রেখে ইয়ামিন খাবার কিনতে গিয়েছে। রাতুল আর সোহান ফোনে কার্টুন দেখছে আর পপকর্ন খাচ্ছে। ইয়ামিনের ফোনটা পাশেই। কয়েক মিনিট পর কল আসায় রাতুল ফোন টানা হাতে নেয়। ভ্রু কুচকে তাকিয়ে আছে ফোনে। অফিসের নাম্বার, তাই আগের মতোই রেখে দিয়েছে ফোন। দ্বিতীয়বার আবার কল এসেছে। এইবার রাতুল একটু ভাবান্তর হয়েছে। অফিস থেকে তো 2 বার কল আসার কথা না। রাতুল কল রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ঝাড়ি আসে। কখন থেকে কল করছি চোখে দেখতে পান না, খবিশ একটা। রাতুলের বুঝতে আর অসুবিধা হয়নি কলটা কে করেছে। 32 পাটি বের করে দেয়। তোমার প্রাণপ্রিয় প্রেমিক পুরুষ টয়লেটে আছে। বিশ্বাস করো, ডায়রিয়া 2 ঘণ্টা যাবৎ টয়লেটে বসে আছে। কোষ্ঠকাঠিন্য হয়েছে, আর এই রোগের ওষুধ খেয়ে এখন তার টুনটুনিও ছোট হয়ে গিয়েছে। কাল রাতে তার 32 নাম্বার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিয়েছে। টুনটুনি ছোট হয়ে যাওয়া। বাকি কথা বলতে পারেনি, তার আগেই কল কেটে দিয়েছে মারিয়া। রাতুল সেই দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। সোহান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তোর জন্য আমাদের কপালে বউ জুটবে না ভাই। আবরারের ছোটবেলায় বিয়েছ না করলে তারই আমাদের মতো আইবুড়ো থাকতে হতো। রাতুল কিছু বলে না, শুধু হাসে। সোহানও আর খায় বাড়ায়নি। এর মধ্যে ইয়ামিন খাবার হাতে নিয়ে তাদের মাঝে হাজির হয়। ব্যস্ততা, অসুস্থ সব মিলিয়ে কেটে গেল আরও বেশ কিছুদিন। আনায়া এখন পুরোপুরি সুস্থ। এর মধ্যে আমেনা বেগম 2 বার দেখতে এসেছে মেয়েকে। আনায়া মায়ের মুখ প্রদর্শন করেনি। ভিকিও এখন সুস্থ। মুখের ঠোঁট, জিহ্বা কেটে গিয়েছে, খেতে কষ্ট হয়, কিন্তু পায়ের অবস্থা এখন ভালো, ঠিকঠাক হাঁটতে পারে। ভিকির অসুস্থতায় পুরোটা সময় দীপ্তি বেগম সঙ্গে ছিলেন। দীর্ঘদিন হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরছে ভিকি। দীপ্তি বেগম হাজারবার বারণ করলেও শুনেনি। আমজাদ চৌধুরী নিজে গিয়ে নিয়ে আসছে তাকে।
আজকে 1 সপ্তাহ পর চৌধুরী বাড়িতে ফিরছে ভিকি। মেইন গেট দিয়ে প্রবেশ করতে সোহান সাথে তারা। রাতুল আর ইয়ামিন কথা বলতে বলতে বের হচ্ছে, তার মধ্যেই ভিকি সামনে এসে হাজির। সোহান ভ্রু কুচকে তাকায় ভিকির দিকে। রাতুল দাঁত কেলিয়ে হাত বাড়িয়ে দেয়। হেই ভিখারি, অনেকদিন পর দেখা, কেমন আছো? ভিকি শক্ত মুখে তাকিয়ে আছে রাতুলোর পানে। মুখে সেলাই দেওয়ায় কথা বলতে কষ্ট হয়, তাই আর মুখ খোলেনি। ভিকির নীরবতা সুযোগ নিয়ে এইবার ৩২ পাটি বের করে আস্তে করে বলে ওঠে, হালার বিড়ালের হার, কিচ্ছু হলো না। আমার আব্বার হাতের থাপ্পড় খাইলে ৩ দিন অজ্ঞান থাকার কথা, আর এর কিচ্ছু হলো না। ভাই, তুই কোন মাটির তৈরি, আমাকে একটু বল, আমি নিজের শরীরে লাগাবো। এইবার ভিকির অস্পষ্ট স্বরে বুলি ছাড়ে, রাবিশ, ন্যূনতম ভদ্রতে শিখনি? তাদের কথার মধ্যেই হাজির হয় আমজাদ চৌধুরী। রাতুলকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আন্দাজ করতে পারেন আমজাদ, কিন্তু মুখ ফোটে কিছু বলেনি। ভিকিকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এক পলক রাতুলের দিকে তাকায়। দুইজনের চোখে চোখ পড়তেই রাতুল দাঁত বের করে দেয়। আমজাদ চৌধুরী বিড়বিড় করে আওড়ায়, ইঁচড়ে পাকা। রাতুল আর কথা না বলে বাহিরের দিকে পা বাড়ায়। বিশেষ একটা কাজে বের হচ্ছে রাতুল, সাথে ইয়ামিন আর সোহানকেও নিয়ে নিয়েছে। যদিও তাদের দুইজনকে আজকে বারণ করেছে, তাও তারা পিছু পিছু চলে এসেছে। রাতুল নীলক্ষেত থেকে কিছু হলুদ গোলাপ আর কিছু 2 টাকার চকলেট কিনে। ইয়ামিন ভ্রু তাকিয়ে আছে, মুখ ফোটে কিছু না বলে একটা চকলেট নিজের মুখে পুরে নেয়। গরু থেকে এখন রাক্ষস নাম দিতে হবে? রাতুল কটমট করে বুলি ছাড়ে। তার কথার পৃষ্ঠায় ইয়ামিন দাঁতগুলো বের করে দেয়। সোহান তাদের থেকে একটু দূরে ফোনে কথা বলছে। রাতুল চকলেট আর ফুল কিনে চন্দ্রিমা উদ্যানে থেকে পা বাড়ায়। চন্দ্রিমা উদ্যানের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে এক মেয়ে, পরনে আকাশি জামা, সাদা ওড়না, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে একটা বই, খুব মনোযোগ সহকারে বইয়ের দিকে তাকিয়ে আছে। ইয়ামিন আর সোহান রাতুলের পিছনে। রাতুল আগে আগে চলে এসেছে, সোজা মেয়েটার সামনে দাঁড়ায়। হঠাৎ কারোর আসার পায়ের আওয়াজ, চোখ তুলে সামনে তাকায়। এক পলক তাকিয়ে আবার বইয়ের দিকে তাকায়। কেমন আছো? ভালো। মেয়েটা বইয়ের দিকে চোখ রেখেই জবাব দিচ্ছে। রাতুল এইবার পাশে বসে পড়ে, মুখটা একটু সিরিয়াস করেই বলে ওঠে, ওই দিন হাসপাতালে এরকমভাবে অজ্ঞান হওয়ার কারণ কি ছিল? এইবার মেয়েটা বই থেকে চোখ সরিয়ে সামনে রাতুলের পানে তাকায়। রাতুল মুখটা খুব সিরিয়াস করেই বসে আছে। মেয়েটা এইবারও কিছু না বলে বইয়ের পাতায় চোখ রাখে। পাশে হেলিয়ে পড়া কৃষ্ণচূড়া গাছের পিছনে দাঁড়িয়ে আছে ইয়ামিন আর সোহান, কান পেতে দাঁড়িয়ে আছে দুইজন। সামনের রমণীর কাছে পাত্তা না পেয়ে ঠোঁট দুটো উল্টে দেয় রাতুল, মুখটা কাদো কাদো করে ফেলে, কিন্তু মুখ ফোটে কিছু বলেনি। রাতুলের এমন অবস্থা দেখে বইটা পাশে রেখে তাকিয়ে প্রশ্ন করে ওঠে, ওই দিন হাসপাতালে রক্ত দেওয়ার পর থেকে আমাকে ফলো করছেন? হ্যাঁ, কিন্তু কেন? এইবার রাতুল প্রশ্নটা শুনে একটু নড়ে চড়ে বসে। ইয়ামিনও কানটা আরেকটু এগিয়ে নিয়ে আসে। রাতুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, একটা ঢোক গিলে বুলি ছাড়ে, আসলে তোমাকে আমার ভালো লাগে। ওই দিন তোমাকে দেখার পর থেকে কেমন জানি একটা ফিল করি। তোমাকে দেখতে ভালো লাগে, তোমার চাহনি ভালো লাগে, তোমার কথা, লাজুক হাসি, সবকিছু আমার মন ছুঁয়ে গিয়েছে। একটু থেমে মাথাটা নিচু করে আবার বলে ওঠে, জীবনে অনেক দুষ্টুমি করেছি, অনেক ফালজামু করেছি, কিন্তু আজ যা বলবো সব সত্যি বলবো। বলেন। রাতুল পাশ থেকে পাপড়ি ঝরে পড়া হলুদ গোলাপটা আর 2 টাকার 5টা চকলেট হাতে নিয়ে বুলি ছাড়ে, তোমাকে আমি এক দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুমি আমার রাজ্যের রানী হবে, কথা দিচ্ছি রানী করে রাখব। রাতুলের হাতের দিকে খটমট করে তাকিয়ে আছে। ফুলের একটা পাপড়ি নাই আর 2 টাকা লজেন্স দিয়ে প্রপোজ করছে। শরীরে রাগ না তুলে দুষ্টু একটা হাসি দিয়ে বুলি ছাড়ে। তা ভালোবাসার মানুষের নাম জানেন? না, কি নাম তোমার? সাদিয়া। রাতুল এইবার মুখটা অসহায় করে বসে আছে, মুখে কিছু বলছে না। মেয়েটা তার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে ওঠে, একটু আনকমনভাবে প্রপোজ করো। রাতুল একটু ভেবে বুলি ছাড়ে, পা দিতে গিয়ে দিলাম হাগিয়া, আই লাভ ইউ সাদিয়া। মেয়েটা খটমট করে তাকিয়ে আছে। ইয়ামিন আর দাঁড়িয়ে থাকতে পারল না, হেসে লুটোপুটি খাচ্ছে। হাসতে হাসতে বেরিয়ে আসে গাছের পিছন থেকে। সোহান মেয়েটার পাশে ধপ করে বসে পড়ে। রাতুল চকলেট মুখে পুড়তে পুড়তে বুলি ছাড়ে, এই মেয়ে আমার থেকে দূরে থাকবে। দেখতে একটু সুন্দর হওয়ায় সবাই শুধু নজর দেয়, রাস্তাঘাটে প্রপোজও করে বসে, ফালতু মেয়ে। মেয়েটা হতবম্ব হয়ে তাকিয়ে আছে, কি থেকে কি হয়ে গেল এসব। ইয়ামিন রাতুলের পিছু পিছু আসে। সোহান একটা চান্স নিতে চায়, তার আগে বইয়ের বাড়ি পড়ে পিঠে। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী বাড়ির সবাই। আবরার ব্যতীত সবাই আছে। আজকে আমজাদ চৌধুরীর বিজনেস পার্টনার আলী আহমেদ আসার কথা, তার অপেক্ষায় বসে আছেন তিনি। সন্ধ্যা 6:40। চৌধুরী বাড়ির ভিতর দিয়ে সিলভার রঙের বিএমডাব্লিউ ঢোকে। তার ভিতর থেকে বের হয়ে আসে সুন্দরী এক তরুণী আর মধ্যবয়স্ক একটা লোক।
আমজাদ চৌধুরী যাদের অপেক্ষায় বসে আছেন তাদের আবির্ভাব ঘটে। আলী আহমেদ আর তার মেয়ে জিয়া আহমেদ প্রবেশ করে। আমজাদ চৌধুরী একবার মেয়েটার দিকে তাকায়। খোলামেলা পোশাকে এসেছে, সাদা শার্ট, কালো প্যান্ট, ভারী মেকআপ, সাদা চুল, বিদেশে বিদেশি লাগছে। আনারা আর আয়শা বেগম তাদের জন্য নাস্তা বানাতে ব্যস্ত। আবরার বউয়ের খুঁজে নিচে আসতেই আমজাদ চৌধুরীর ডাকে ড্রয়িং রুম প্রবেশ করে। আলী আহমেদের সাথে পরিচয় করিয়ে দেয়। আবরারকে দেখে আলী আহমেদের কলিজায় পানি নেয়। কপাল বেড়ে চিকন ঘাম গড়ি গড়িয়ে পড়ছে। আবরার মুখে গম্ভীরতা বজায় রেখে দাঁড়িয়ে আছে, মুখে কোনো আওয়াজ নেই। পাশ থেকে জিয়া আবরারকে দেখে এগিয়ে আসে। তার চোখে মুখে এক প্রকার আনন্দের ঝিলিক, যেন কতদিনের সাধনা পূরণ হয়েছে। হাসি হাসি মুখে করে এগিয়ে আসে আবরারের দিকে। বাহুতে হাত দিতেই আবরার ছিটকে পড়ে, জোরে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, কে আপনি আম্মা? উপস্থিত সকলে হচকচিয়ে ওঠে। আমজাদ চৌধুরীর শুকনো কাশি উঠে যায়। সামনে থেকে সানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে জোরে নিঃশ্বাস নেয়। আবরার, তুমি রুমে যাও, একটু ডাকলে আসবে। আবরার কোনো কথা না বলে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আনায়া কাজে ব্যস্ত, আয়শা বেগমও তার সাথে কাজ করছে। আবরার কোনো কথা না বলে মুখ চেপে সোজা খোলে তুলে নেয়। আয়শা বেগমের পিছনে তাকায়, দেখতে পাননি। পিছনের সিঁড়ি দিয়ে ওপরে আসে আবরার। রুমে ঢোকায়, বিছানায় ছুলে মারে, দাঁতে দাঁত চেপে বুলি ছাড়ে। 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত আমি, এত নির্দয় কেন কমি? স্বামীকে না খাইয়ে রাখো, একটু কি দয়ামায়া কাজ করে না হে? আপনি যা করেছেন তার জন্য আপনাকে 1 বছর এইভাবে রাখা উচিত। আবরার আর আনায়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট জোড়ে নেয়। নিজের যত রাগ ক্রোধ সব এইভাবে মিটিয়ে নেয়। ঠোঁটে ঠোঁট রেখেই গায়ের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে আনায়াকে নিয়ে শুয়ে পড়ে। আনায়া হাত পা ছুটাছুটি করছে। আবরার আরে জোরে চেপে ঠোঁট, ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে ঠোঁট দিয়ে। নোনতা স্বাদ লাগতে ঠোঁট ছেড়ে দেয় আবরার। মুখে চ উচ্চারণ করতেই আনায়া মিনমিনে গলার বলে ওঠে, পিরিয়ড। আবরার আনায়ার ঠোঁটের রক্তটুকুজে চুমু দিয়ে বিরক্ত কণ্ঠে বুলি ছাড়ে, মানুষ বলে ছেলেদের সতীন হয় না, কিন্তু আমার কাছে এই সময়গুলো সতীনের থেকেও বেশি কষ্ট দেয়। বাই দ্য ওয়ে, আরও 7 দিন যাবে ক্ষুধার্থ, টোটাল 1 মাস 7 দিন। সকল হিসাব একসাথে হবে সোঢা, রেডি থেকো। সকল কাজে ভণ্ডামি করলেও রোমান্সের সময় ভণ্ডামি মেনে নিব না আমি। আনায়া আর কথা না বলে শুয়ে থাকে, আবরারের বাহুডরে। আবরার চোখ জোড়া বন্ধ করে আনায়ারই চুলে হাত রাখে, এক হাত নিয়ে চুলগুলো টেনে দিচ্ছে। আনায়া আরামে চোখ বন্ধ করে নেয়। চুল টানা, মাথা হাতানো, এত আরাম তার স্বাদ আনায়া আগে পায়নি। যাই কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে তলিয়ে যায়। যাপিত জীবনের শূন্যতাগুলোকে উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপনের বেলায় আমাদের থাকে আপ্রাণ প্রচেষ্টা। যখনই কোনো শূন্যতার বলয় আমরা ঘুরপাক খাই, আমাদের অবচেতন মন তার নিজের মতো করে সেই শূন্যতা পূরণের চেষ্টা করে। বস্তুত মানুষের সহজাত বৈশিষ্ট্যই এটা। মানুষ শূন্যস্থান পছন্দ করে না বলেই তা পূরণে সে সবিশেষ তৎপর হয়ে ওঠে। মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন ফিকে হয়ে আসে জীবনের সমস্ত রং, তখন আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের একটু আশার আলো দেখাবে। এমন কাউকে যার কাছে গেলে আমরা খুঁজে পাব জীবনের ছন্দ, যার স্পর্শ পেলে হয়তো দপ করে জ্বলে উঠবে নিভু নিভু হওয়া জীবন প্রদীপ। ঠিক তেমনভাবেই আনায়ার রংচটা জীবনে রঙিন হয়ে আবরারের আগমন ঘটে। বেলকনির রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে আনায়া। বাহিরের কৃত্রিম আলো মুখে উপচে পড়ছে। বাহিরের মৃদু বাতাসে আনায়ার হাঁটুর সমান খোলা চুলগুলো নড়াচড়া করছে, কিছু চুল মুখে পড়ছে। আনায়া সেই বাহিরের ব্যস্ত শহরের ফাঁকে খোলা আকাশের একা চাঁদটাকে দেখছে। মুখের কোণে মিষ্টি হাসি। সময় মানুষকে কত কিছু শিখিয়েই দেয়, কত মানুষের সাথে সম্পর্ক জোড়ে দেয়। জীবনে যা কিছু লাভ ক্ষতি, যা কিছু প্রাপ্তি অপ্রাপ্তি, প্রায় সব কিছুর মূলে এবং নিয়ামক হিসাবে ছিল তা হচ্ছে সময়। সময়ের তাগিদে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ, আবার হয়ে ওঠে সুন্দর পরিপূর্ণ একটা ভবিষ্যতে। আজ থেকে 10 বছর আগে যে আবরার তাকে প্রত্যাখ্যান করে গিয়েছিল, আজ সেই আবার তার কাছে। মেনে নিতে না পারলেও ছেড়ে দেয়নি, এইটাই অনেক। বেলকনির রেলিংয়ে হাত রেখে বিভোর চিন্তায় ব্যস্ত আনায়া। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা। কারো স্পর্শে ধ্যান ভাঙে। গায়ের মাতাল করা ঘ্রাণে বুঝে যায় আনায়া। মুচকি হাসি থেকে ঠোঁট দুইটা প্রসারিত করে হেসে ওঠে।
আনায়ার জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে খোলা চুলে মুখ ডুবিয়ে দেয় আবরার। আনায়া মুচকি হেসে আবরারের চুলে হাত রাখে। দুইজন দীর্ঘ সময় এইভাবে বেলকনিতে দাঁড়িয়ে থাকে। আবরার আনায়ার চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ বুজে নিজের সাথে আরেকটু চেপে ধরে। ডিপ ভয়েস বুলি ছাড়ে, জরুরি কাজে আমাকে আমেরিকায় যেতে হবে। 2 দিন তোমাকে ছাড়া থাকতে হবে আমার। এই 2 দিনের জন্য আজকে আর কালকে একটু স্যাক্রিফাইস করা যায় না? আনায়া আবরারের চুলে হাত রেখে আকাশের চাঁদের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মাথাটা কাত করে আবরারের মাথায় ঠেকায়, সুরটা নরম করে বুলি ছাড়ে। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ সব কিছু করতে রাজি। আপনি শুধু আমার হয়ে থাকবেন আবরার। এই যে আকাশটা দেখছেন, এই বিশাল আকাশে একটা মাত্র চাঁদ, লক্ষাধিক তারার মধ্যে একটা চাঁদ। এই চাঁদের মতো আমি একা। আপনি ব্যতীত এই দুনিয়ায় কে আছে আমার? আনায়া আর কথা বলতে পারে না, গলার ধরে আসছে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। আবরার আনায়ার অবস্থা বুঝতে পেরে মুখটা তুলে আনায়াকে সামনের দিকে ফেরায়, মৃদু হেসে আওড়ায়, আমি সারাক্ষণ তোমাতেই বিভোর থাকি। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী। আবরার আনায়াকে জড়িয়ে ধরে, মাথাটা বুকের সাথে চেপে ধরে। তার বুকে খুশির ঢেউ খেলছে। ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসা শোনার মতো আনন্দ মনে হয় দ্বিতীয় কিছু নেই। বুকের ভেতর হালকা কাঁপন ধরেছে, মৃদু কাঁপছে বুক। আনায়া আবরারের হার্টবিট শুনছে। হার্টবিটের গতি দেখে আনায়া মুখ তুলে তাকায়। বুকা বুকা চোখে তাকিয়ে আছে আবরারের মুখের দিকে। আবরার বাহিরের দিকে তাকিয়ে আনায়ার মাথায় চুমু খায়। আনায়া এইবার মুখ খোলে মিনমিনে বলে ওঠে, আপনার হার্টবিট কাঁপছে কেন? বউ সাথে থাকলে শুধু হার্টবিট না, অনেক কিছুই কাঁপে। কিন্তু বউ আমার তা দেখেও দেখে না। এই কষ্টে কিডনি ব্যথা করে আমার। আউচ, আউ! আবরার পেটের বাঁ পাশ চেটে অভিনয় করে রুমের দিকে পা বাড়ায়। আনায়া সেইটা দেখে দৌড়ে আবরারের পিছন পিছন আসে, মুখটা কাঁদো কাঁদো করে। কি হয়েছে? কোথায় ব্যথা করছে? চলেন ডাক্তারের কাছে যাই। আনায়ার অস্থিরতা দেখে আবরার তাকে টেনে কোলের ওপর বসায়। এই ব্যথা বউয়ের আদরেই সেরে যাবে, ডাক্তার লাগবে না। তুমি আজকের রাতটা আর কাল রাতটা স্যাক্রিফাইস করো যান, তাহলেই হবে। সব ব্যথা কাঁপা ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে আনায়ার ঠোঁটে হালকা চুমু খায়। আনায়া বুকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মিনমিনিয়ে বলে ওঠে, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে খেতে আসেন। আবরার মুচকি হেসে নায়ার ঠোঁটে চুমু খেয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। রাতুল নাচতে নাচতে হাতে 4টে টিকিট নিয়ে বাড়িতে প্রবেশ করে। তার পিছন পিছন সোহান আর ইয়ামিনও আসে। সোহানের মুখে গম্ভীরতা, কোনো কিছু নিয়ে খুবই চিন্তায় আছে। ইয়ামিনও মোটামুটি চিন্তিত, কিন্তু রাতুল সে খুলির ঠেলায় নাচতেছে। গান গাইতে গাইতে চৌকাঠ পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে রাতুল। সামনে থাকা রমণীর দিকে তাকাতেই নাচ গান সব বন্ধ হয়ে যায়। মুখটা আপনা আপনি হা হয়ে যায়। টাইট ফিট প্যান্ট, স্লিভলেস গেঞ্জি, মাথার সাদা চুলগুলো উপরে তুলে বাঁধা মেয়েটার দিকে তাকিয়ে রাতুল হাঁ করে তাকিয়ে আছে। মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু নতুন আমদানি হয়েছে সেইটা সে খুব ভালো করে বুঝতে পারছে। মেয়েটার ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে বিদেশ ফেরত। রাতুল। ইয়ামিন আর সোহানকে ইশারা করে সে একটু ঝুঁকে তাকায়। না, দেখতে পারছে না, কপাল পর্যন্ত দেখা যাচ্ছে, তাই জোরে চিৎকার দিয়ে ওঠে, ওই আম্মা গো! বলতে সামনে থাকা মেয়েটা তাকায়। আয়েশা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে। আনায়া হাতির চিরুনি নিয়েই বারান্দায় চলে আসে। দীপ্তি বেগমও রুম থেকে বের হয়ে আসে। সকলেরকে দেখে রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে পড়ে। আসলে পড়ে গিয়েছিলাম, হি হি। সকলে আবার যার যার কাজে চলে যায়। ইয়ামিন, সোহান আর রাতুল 3জন হাতের মধ্যে টিপে টিপে কথা বলছে। এইটা আলী আহমেদের মেয়ে জিরা না? ইয়াইন তাকাতেই রাতুল মাথা নেড়ে বলে ওঠে, জিয়া জিয়া, কিন্তু এদের সাথে আবরারের কি সম্পর্ক? চল আব্বার কাছে। 4জন আবরারের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে আনায়া না থাকলে সরাসরি ঢোকে পড়ত। 2জন একসাথে, তাই একটু নক করা দরকার। রাতুল চেঁচিয়ে ওঠে, আব্বা রুমে আসবো? আবরার ভিতর থেকেই দলা উঁচু করে ডেকে উঠতে 3জন হুড় করে ঢোকে পড়ে। রাতুল কোল বালিশ নিয়ে শুয়ে পড়ে। ইয়ামিন সোফায় শোয়া হয়ে বসে পড়ে। সোহান রাতুলের উপরে বসে পড়ে। তাদের দিকে আবরার কটমট চোখে তাকিয়ে আছে। রুমে আনায়াকে রেখেই এমন বাদরামি করার জন্য খটমট চোখে তাকায়। আনায়া তাদের অবস্থা দেখে মুচকি হেসে আবরারের পাশে বসতেই রাতুলের কথা, আম্মা, তোমার ছেলের প্রতি একটু মায়া করে চা বানিয়ে নিয়ে আসো না, প্লিজ।
রাতুলের কথায় আনায়া আর দাঁড়ায় না, গুটি গুটি পায়ে বের হয়ে আসে। আবরার এইবার ৩টার দিকে তেড়ে আসে, হাতে বিছানার ঝাড়ু, ধুম করে একটা পরে ইয়ামিনের গায়ে, কাঁদো কাঁদো করে রাতুলকে ইশারা করে। ভাই, আমাকে দিশোসো সমস্যা নাই, কিন্তু এই বজ্জাত রাতকানাকে দে, নয়তো সবাইকে বলে বানাবে। আবরার রান্তুলকে তাড়া করতেই সে বিছানার পাশে গোল হয়ে ঘুরছে। আবরার আর ধরতে না পেরে খাটে বসে পড়ে। ইয়ামিন কাঁদো কাঁদো নয়নে আবরারের দিকে তাকিয়ে বলে ওঠে, এ কেমন অবিচার, আমাকে একা মারলি, ওই দুইটাকে মারলি না কেন, হোয়াই? রাতুল বিছানার মাঝখানে গালে হাত দিয়ে গোল হয়ে বসে পড়ে। তাকে কেন্দ্র করে সোহান আর ইয়ামিনও বসে। আবরার হাতের ঝাড়ুখানা রাতুলের দিকে ছুড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ায়। তোদের সমস্যা কি? হুটহাট কি করিস তোরা? তোদের জন্য যদি আমার বউ বিন্দু পরিমাণ কিছু টের পায়, তাহলে এক একটাকে আমি শাহবাগে ভিক্ষা করাবো। আবরারের কথা শুনে সোহান আর ইয়ামিন ভয়ার্থ দৃষ্টিতে তাকায়। রাতুল মুখ বাঁকিয়ে উচ্চারণ করে, ৩২ পাটা বের করে বুলি ছাড়ে। এই ডাইনিরে তোদের বাসায় জায়গা দিয়েছিস কেন? তোদের সাথে কি সম্পর্ক তাদের? আবরার ফোনখানা নিয়ে বুলি ছাড়ে। তোর সাথে ভালো মানাবে, ভাবছি তোর সাথে বিয়ে দিয়ে দিব। রাতুল লাফিয়ে ওঠে, আস্তাগফিরুল্লাহ, ডাইনি একটা, দেখলেই আম্মা আম্মা ফিল আসে। একটু থেমে আবার বুলি ছাড়ে, তোর আব্বার সাথে বিয়ে দিয়ে দে, ভালো মানাবে। তোর আব্বার জন্য তো বউ খুঁজে বেড়াস, এইটারে রেখে দে, আর খুঁজাখুঁজির দরকার নাই। রাতুলের সাথে কথায় না পেরে আবরার দাঁত কিরমিরে উঠে আসতেই রাতুল এক লাফে খাটের পিছনে চলে যায়, ৩২ পাটি বের করে দিয়ে আওড়ায়। কথায় না পেরে মারতে আসে। কথায় আছে না, আমার সাথে না পেরে আমার লাউ গাছ নিয়ে টানাটানি করে, ঠিক তেমনই। রাতুল্যের বাচ্চা, তুই মেয়েদের মতো ঝগড়া বন্ধ করবি না মুখ বন্ধ করে দিব। আবরারের কথায় রাতুল ঠোঁট চেপে ধরে। সোহান আর ইয়ামিন মুখ টিপে হাসছে। আবরার এদের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে, সোফায় গিয়ে বসে। ইয়ামিন মুখটা গম্ভীর করে বুলি ছাড়ে। কিছু বিষয়ের আলোচনা করতে হবে। এই বাড়িটা নিরাপদ না, যদিও সবাইকে নিয়ে সমস্যা নেই, সমস্যা শুধু আনায়া। আনায়ার কানে এসব গেলে সমস্যা হবে, তাই বলছি বাহির থেকে ঘুরে আসি। কি বলিস আবরার? আবরার চোখ ছোট ছোট করে একবার ইয়ামিনের দিকে তাকিয়ে আবরার ফোনের দিকে দৃষ্টি রাখে। সোহান উঠে দাঁড়ায়। রাতুল খাটের পিছনে থেকে এসে ইয়ামিন আর আবরারের মাঝে বসে, মুখের বাঁ পারে আঙুল ঠেকিয়ে বলে ওঠে, আচ্ছা আব্বা, আম্মা যদি এসব জানতে পারে, আর যদি জেনে তোর কাছে থাকতে না চাই, তুই কি এসব ডার্ক সাইড ছেড়ে দিবি? আবরার শক্ত মুখে রাতুলের দিকে তাকায়, চোখ দুইটা রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছে, হাতের সূক্ষ্ম রগগুলো ভেসে উঠেছে। রাতুল প্রশ্নটা করেও একটু ভয় পেয়ে গিয়েছে, নিজের গালে নিজের থাপ্পড়াতে মন চাচ্ছে। রাতুল মুখ ফোটে কিছু বলতে নিলেই আবরারের শক্ত কণ্ঠ ভেসে আসে, মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই দাঁড় কাটাতে হবে। আমার শেষ নিঃশ্বাসের সেকেন্ড আগেও যদি সে আমার হাত ছেড়ে দেয়, এই ১ সেকেন্ডেই আমি তারে জানে শেষ করে ফেলব। আমার সবকিছু জেনেও তার আমার সাথে থাকতে হবে। আর আমি যদি এসব থেকে হাত সরিয়ে নেয় তাহলে সব ধ্বংস করে দিব, আর এই ধ্বংস যদি সে চাই তাহলে ঠিক আছে। আবরারের কথায় সোহান, ইয়ামিন, রাতুল ৩জনেই ভয় পেয়ে যায়। তারাও এসব কাজে যুক্ত, আবরার মাফিয়া জগতের বর্ষ। তাদের ছায়া, মাথার উপর থেকে ছায়া সরে গেলে তাদের মৃত্যু নিশ্চিত। সেইটা ভাবতেই তাদের শরীরে কাটা দিয়ে ওঠে। রাতুলের ভয়ে ঠোঁট শুকিয়ে গিয়েছে, কিন্তু মুখে কারো কোনো আওয়াজ নেই। সবাই নীরবতা পালন করছে, শুধু আবরারের বড় বড় শ্বাসগুলোর আওয়াজ ভেসে আসছে। আধ ঘন্টা পর রুমে প্রবেশ করে আনা, হাতে চায়ের ট্রে। সবাইকে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে তাকাই রাতুলের দিকে। তার মুখটা বন্ধ দেখে কিছুটা অবাক হয়। দুনিয়া কিয়ামত হয়ে গেলেও তার মুখ বন্ধ থাকার কথা না, তাহলে আজ হঠাৎ এমন শুকনা মুখে বসে আছে কেন? আনা চোখ দুইটা ছোট ছোট করে রাতুলের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে, আজকে বকবক বন্ধ কেন? রাতুল হালকা হেসে উঠে আবরারের দিকে এক পলক তাকিয়ে বুলি ছাড়ে, আসলে আম্মা, আব্বা আবার বিয়ে করব? তোমার কপালে এই বয়সে সতীন জোটে যাবে এই নিয়ে চিন্তা হচ্ছে। আবরার ঝড়ের গতিতেই তাকাই রাতুলের দিকে। আনা ছোট দুইটা বড় বড় করে রাতুলের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে তার আগেই আবরার শক্ত কণ্ঠে বলে ওঠে, তোরা বাইরে যা, আমার প্রাইভেসি লাগবে। রাতুল মুখ কুচকে বিড়বিড় করতে করতে বাহিরে যায়। ইয়ামিন আর সোহানও তার পিছন পিছন চলে যায়। আনা কিছু বলতে চেয়েও বলতে পারেনি। রাতুল বাহিরে গিয়ে একটু জোরেই বলে ওঠে, সবার প্রেমের ১২টা বাজাতে পারি।
শুধু আমার আব্বার রোমান্সের কিছু করতে পারি না। দেখব তো তুমি বাসর কেমন করিস, তোর বাসরের ১৩টা বাজাতে না পারলে আমি রাতুল না। রাতুল এমন কথায় ইয়ামিন আর সোহান মুখ চেপে হেসে ওঠে। এইটা কি হলো, আপনি তাদের বাহির করে দিলেন কেন? তাদের জন্য আমি চা নিয়ে আসছি দেখেননি। আর রাতুল ভাইয়া যা বলল এসব কি সত্যি? আবরার গায়ে শার্ট জোড়াতে জোড়াতে আনায়ার নিকট এগিয়ে আসে। শার্টের বোতাম খোলা উদাম শরীর, হাতা ফ্লোট করে আনায়ার সামনে এগিয়ে আসে। হাত থেকে চায়ের ট্রে নিয়ে সামনে ড্রেসিং টেবিল রাখে, পিছন থেকে আনায়াকে জড়িয়ে ধরে। খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে চুলে মুখ গুজে আনা চোখ দুইটা বন্ধ করে নেয়। আবরার মুখ তোলে একটানে সামনের দিকে নিয়ে গলায় মুখ গুজে দেয়, গলার ডান পাশে জোরে কামড় বসায়। আনা মৃদু আওয়াজ করে উঠে। আবরার হালকা হেসে কামড়ের জায়গায় ছোট ছোট চুমু দিয়ে মুখ তোলে। আনা মুখের দিকে তাকাই, আনা ছোট দুইটা বন্ধ করে আছে, সরু গোলাপি ঠোঁট দুইটা মৃদু কাঁপছে। আবরার আধর দুইটা নিজের দখলে নিয়ে নেয়। আনায়াও আবরারের সাথে রেসপন্স করে। আনায়ার রেসপন্স পেয়ে আবরার বেসামাল হয়ে ওঠে। নায়ার মৃদু আওয়াজ কানে আসতেই ছেড়ে দেয়। কি সমস্যা? আনা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট বুঝি ছাড়ে। আবরার বুঝতে পারেনি তাই আনা ইশারায় ঠোঁট দেখায়। ঠোঁটের কোণে রক্ত লেগে আছে। আবরার আলতো করে চুমু খেয়ে কপালে কপাল ঠোকায়। ফিসফিসিয়ে বলে উঠে, বাহিরে যাচ্ছি, কাজ আছে একটু, রাতে অপেক্ষা করো। আনা মাথা নাড়ায়, আবরার কপালে আলতো চুমু খেয়ে বের হয়ে আসে। জীবনের গোলক ধাঁধায় আমরা মাঝেমধ্যেই পথ হারাই। মাঝে মাঝে ভীষণ শূন্যতাবোধে যখন হাহাকার করে উঠে মন, যখন জীবন খুঁজে পায় না জীবনের মাঝে। রঙিন জীবনটা হয়ে উঠে সাদাকলো। ছাদের এক কোণের দাঁড়িয়ে আছে ভিকি, আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশটাও আজ বিষণ্ণ, কালো মেঘে ঢাকা। প্যান্টের দুই পকেটে হাত রেখে আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে, চোখের কর্নিশ বেড়ে পানি গড়িয়ে পড়ছে। আকাশের মতো মনটাও বিষণ্ণতায় ডাকা, তার পাশে এগিয়ে ওয়াফি দাঁড়ায়। ভিকি আকাশের দিকের দৃষ্টি স্থির রেখেই ভাঙা গলায় আওড়ায়, এক সাইক ভালোবাসা এত কষ্ট কেন ওয়াফি? জীবনের প্রথম কাউকে মন থেকে চেয়েছি, যার দিকে দৃষ্টি দিয়েছি সেই কেন আমার হলো না? নিয়তি এত নিষ্ঠুর না হলেও পারত। ভিকির কথায় ওয়াফির বুকটা কেঁপে ওঠে। সেও একসময় চাইত, কিন্তু অনুভূতি গাঢ় হওয়ার আগেই তা মাতাকে বুঝিয়ে দূরে সরে রেখেছে। ওয়াহিদ বড় হওয়ার পর থেকে কোনোদিন আবরারের সাথে কথা বলেনি, একদম পছন্দ করে না। আজকে ভিকির এই অবস্থার জন্য আবরার এই দাইমনের ঘৃণাটা আরও বেশি গাঢ় হল। ওয়াফি কিছু বলতে যাবে তার আগেই আমজাদ চৌধুরীর আগমন। ভিকি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে পড়ে, মুখের কোনো হাসির রেখে টেনে ছাদ থেকে নেমে ভিকি। বাংলা আশ্বিন মাসের শেষের দিকে বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে হালকা কুয়াশা পড়ছে, কুয়াশার সাথে ভেসে আসছে শীতের ঘ্রাণ। সব মিলিয়ে আবহাওয়াটা রোমাঞ্চকর। রাত 10টা ছুঁই ছুঁই, বাসায় প্রবেশ করে আবরার। ড্রয়িং রুম প্রবেশ করতেই সকলের জিয়ার সাথে দেখা। ভ্রু কুচকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে পা দিতেই পিছন থেকে আসা কিছু শব্দে পা থমকে যায় আবরারের। পালিয়ে বেড়াচ্ছ? জিয়া মুখ বাঁকিয়ে কথাটা বলেই সোফায় বসে পড়ে। আবরার সেই দিকে একবার তাকিয়ে আবার সিঁড়ির দিকে পা দেয়। ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি, সেই হাসি জিয়ার চোখ এড়ায় না। আবরার ছোট ছোট পা ফেলে নিজের রুমের দরজা খুলতেই পর দুটো থমকে যায়। শাড়ি পরেছে আনা, লাল জর্জেট শাড়ি, লাল স্লিভলেস ব্লাউজ, হাঁটু সমান চুলগুলো ছেড়ে রেখেছে তার একপাশে লাল গোলাপ, কাঁধে লাল ঝুমকো, গলায় সাদা পাথরের একটা নেকলেস, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আবরার দরজা খুলে অবাক চোখে তাকিয়ে আছে। জানালা ভেদ করে বাহির থেকে আসা তাদের আলো পড়ছে, যা আরও আকর্ষণ করছে। গলায় পাথরের নেকলেসটা চিকচিক করছে। আবরার কিছু সময়ের জন্য ঘোরের মধ্যে চলে যায়। আনা হাতে কাজল নিয়ে চোখে দিতে ব্যস্ত, শাড়ি সরে উন্মুক্ত পেট ভেসে উঠেছে। আবরার সেই দিকে তাকিয়ে শুকনা ঢোক গিলে। দরজার থেকে এক চুল পরিমাণও নড়ে না। আনা কাজল দেওয়ার সময় আয়না ভেদ করে আবরারের দিকে দৃষ্টি রাখে। ছোট ছোট পায়ে এগিয়ে যায়। আবরার জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে এক ঢোক গিলে। আনা আবরারের সামনের খোলা বোতাম থেকে একটা বোতাম লাগিয়ে দিয়ে মুচকি হাসে। পানি খাবো? আবরার আনায়ার দিকে দৃষ্টি রেখেই বলে উঠে। আবরারের কথায় ফিক করে হেসে উঠে আনা। আনা আবরারের বুকে নিজের হাত ঠেকিয়ে বলে উঠে, পানি দিলে মিঠে যাবে পিপাসা? আবরার এক হাতে আনায়ার কোমর জড়িয়ে ধরে, শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত দিয়ে নিজের দিকে চেপে ধরে আরেকটু। ডিপ ভয়েসে শুধায়,
লাল ভেলভেট কেক সামনে থাকলে পানি দিয়ে পিপাসা মিটবে না বেবি। আনা মুচকি হেসে আবরারের গলা জড়িয়ে ধরে। টুপ করে আবরারের ডান গালে চুমু খেয়ে বসে। আবরার বড় বড় চোখে তাকিয়ে আছে। গালে হাত দিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে, আমি কি স্বপ্ন দেখছি? আমার বউ আমাকে চুমু খেয়েছে। আনা মুখটা কুঁচকে তাকায়, মুখ দিয়ে চ উচ্চারণ করে মিনমিনয়ে বলে ওঠে, আচ্ছা মানুষ যে বলে চুমু খেয়েছি, এইখানে খাওয়ার কি আছে? আবরার বাম হাত দিয়ে দরজার ঠেলে আনায়াকে নিয়ে নিজের সাথে আরেকটু চেপে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে হাসি রেখে বলে ওঠে, চুমুর সময় মুখের লালা আদান প্রদান হয়, ওটাকে বলে ভেজা চুমু। আনা নাকমুখ কুচকে তাকায়। ওয়াক থু, কি বিচ্ছিরি ছিরি। আবরার চোখ দুইটা ছোট ছোট করে আনায়ার মুখের দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলে ওঠে, আমাদের মধ্যে খাওয়া খাওয়ির কিছু বাকি আছে? আনা একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে, ফর্সা গাল দুইটা লাল হয়ে পড়ে। টমেটোর মতো লাল হওয়া গাল দুইটা দেখে আবরার মুচকি হেসে জড়িয়ে ধরে, বুকের সাথে আনা মাথাটা চেপে ধরে। গম্ভীর গলায় বলে উঠে, আমার এই অন্ধকার শহরে তুমি এনে দিয়েছ আলো, তুমি যখন পাশে থাকো তখন লাগে আমার ভালো। তুমিহীনা এই জীবনটা অর্থহীন, আমি তোমার মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতে চাই পাখি। আবরারের কথায় আনা মুখ তুলে তাকায়। বাদামি চোখ জোড়ায় নিজের চোখ রেখেই ভুলে উঠে, আমার না মনটা কেমন জানি করছে। আপনি আমেরিকায় না গেলে হয় না? আমার কেন জানি মনে হচ্ছে কোনো বিপদ হবে। আপনি অন্যদের দিয়ে কাজটা করিয়ে ফেলেন। আবরার একটু ভেবে গম্ভীর গলায় শুধায়, কিছু হবে না পাখি, আমি তো আছি। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ, এইটা যদি না যায় অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। 2 দিন সময় দেও প্লিজ। 48 ঘন্টার 1 সেকেন্ডও দেরি করব না প্রমিজ। আবরারের কথায় আনা কিছু বলে না, গলা জড়িয়ে ধরে নিজের বক্ষের সাথে আবরারের বক্ষ যুগল করে। আবরার আলতো করে নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরে পাজা খুলে তুলে নেয়। আনা চোখ দুইটা বন্ধ করে মাথা এলিয়ে দেয়। কিছু চুল এলোমেলো হয়ে চোখের সামনে পড়ে আছে। আবরার আলতো করে নিজের প্রেয়সীকে খাটে বসিয়ে দিয়ে পাশে বসে পড়ে। পিছন থেকে জড়িয়ে ঘন কালো চুলে মুখ ডুবিয়ে দিতেই দরজায় উড়াধুরা নক করে। আবরার মুখে চ উচ্চারণ করে দরজার দিকে এগিয়ে যায়। রাতুল দাঁড়িয়ে আছে, তার পাশেই ইয়ামিন আর সোহান। তিনজনকে দেখছ সিরিয়াস কিছু মনে হচ্ছে। আবরার ভ্রু কুচকে তাকায়। রাতুল কাদো কাদো মুখ করে উঠে রুমে প্রবেশ করতে নিলেই আবরারের হুঙ্কার দিয়ে উঠে, এক পা ভিতরে দিলে কেটে ফেলব। রাতুল আর না এগিয়ে কাদো কাদো কণ্ঠে বলে উঠে, আমার গার্লফ্রেন্ডকে চুম্মা দিছে এই বজ্জাতিয়া। বাকি কথা শেষ করার আগেই আবরার মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। তার বুঝা হয়ে গিয়েছে কি বলতে এসেছে। রাতুল মুখটা কালো করে মিনমিনে বলে উঠে, আন্ডারস্কোর এসেছিলাম বিরক্ত করতে, কিন্তু আশা পূরণ হলো না আব্বা, আমার হেব্বি ডেঞ্জারাস। ইয়ামিন আর সোহান পিক করে হেসে উঠে। তাদেরকেই ফাঁসাতে চেয়েছিল রাতুল, কিন্তু তা আর হল না। আবরার দরজা লাগিয়ে খাটের পাশে বসে পড়ে। আনায়ার ঠোঁটের কোণে স্মিত হাসি। আবরার হালকা হেসে উঠে, পিছন থেকে ঝাপটে ধরে, ঘাড়ের চুলগুলো সরিয়ে মুখ গুজে পর কয়েকটা চুমু দিয়ে পায়ে তাকায়। আনা হাতটা আবদারের চুলের মুঠি ধরে, কাচের চুড়িগুলো ঝনঝন শব্দ করে ওঠে। নিচু স্বরে বুলি ছাড়ে, আপনাকে অনেক জ্বালা এরা, কিন্তু কোনোদিন বিরক্ত হয়ে দেখিনি আপনাকে। খুব ভালোবাসেন তাই না? হুম, ছোট করে উত্তর দিয়েই আবরার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আধা গোলাপি অধর দুইটা নিজের দখলে নিয়ে নেয়। সারা দেহে হাত বিচরণ করে, আবরারের প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠে আনা। ভালো লাগা খারাপ লাগা দুইটি মিলিয়ে এক সুখের সাগরে চলে যায় দুইজন। আনা মাথা তুলে আবরারের চোখে চোখ রাখে, বাদামি চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে। আবরার চোখ মেরে নায়ার উন্মুক্ত বক্ষে শুয়ে পড়ে। রাতুল, ইয়ামিন, সোহান তিনজন লুডু খেলতে ইয়মিনের ফোনে। রাত বাজে 12টা। তিনজন খুবই মনোযোগ সহকারে খেলছে। খেলার মধ্যে হঠাৎ ইয়ামিনের ফোনে কল আসে। রাতুল ভ্রু কুচকে তাকায়, 2400 নাম্বারটা জলজল করে ভাসছে। রাতুলের বুঝতে বাকি নেয় কে কর করেছে। ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে হাসির চেষ্টা করে বলে উঠে, অফিসের নাম্বার। রাতুল ভ্রু কুচকে তাকায়। ইয়ামিন মাইনকার চিপায় পড়ছে, এখন কল ধরলেও বিপদ, না ধরলেও বিপদ। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার ভাবনার মধ্যে রাতুল বলে উঠে, এখন ফোন আমার কাছে না দিলে মারিয়া তোর আম্মা। রাতুলের কথায় সোহান হু হু করে হেসে উঠে। ইয়ামিন মুখটা কালো করে ফোনখানা এগিয়ে দিতেই কল রিসিভ করে লাউড স্পিকারে দেয়। সোহান ইয়ামিনের মুখ চেপে ধরে।
রাতুল কিছু বলার আগেই মারিয়া ধমক আসে। আপনি কি কানা, চোখে দেখেন না? রাতুল দাঁত কেলিয়ে বলে উঠই। চোখ ঠিক আছে কিন্তু অন্য কিছু ঠিক নাই। বুঝলে ডায়রিয়া, তোমার প্রাণপ্রিয় প্রেমিক আজকে আরেকজনকে সাথে বেড শেয়ার করতে গিয়েছে। জানি আমার কথা বিশ্বাস করবে না, প্রমাণ চাইলে দিই। বাকি কথা শেষ করার আগেই কল কেটে দেয় মারিয়া। ইয়ামিন মুখটা অসহায় করে তাকিয়ে আছে। চোখ দুইটা ছলছল করছে, এখনই টুপ করে পানি পড়ে যাবে এমন ভাব। রাতুল ফোনটা দিয়ে বলে উঠে, আমারে প্রেম না হওয়া পর্যন্ত তুমি প্রেম করলে তোর গার্লফ্রেন্ড তোর আম্মা।